শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ, এছাড়া শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ আন্তর্জাতিক বাণিজ্যের নানান খবরাখবর আমরা জানাবো। আজ পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। মোবাইল সিম বায়োমেট্রিক নিবন্ধন না থাকায় ই রিটার্নে অনলাইন নিবন্ধন করতে পারেননি খোদ এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সকালে এনবিআর ভবনে ই রিটার্ন সার্ভিস সেন্টারের উদ্বোধন শেষে একথা জানান চেয়ারম্যান। শুধু তিনিই নন, তার স্ত্রী ও কন্যাও একই কারণে ই রিটার্ন সেবার অনলাইন নিবন্ধন করতে পারেননি। পরে আয়করদাতা সকলকে মোবাইল সিমের বায়োমেট্রিক কার্যক্রম শেষ করে ই রিটার্ন সেবার অনলাইন নিবন্ধন করার আহ্বান জানান আব্দুর রহমান। এ সময় তিনি আরও বলেন, ৪৪ লাখ করদাতার মধ্যে মাত্র ৫ লাখ ই রিটার্ন সেবায় নিবন্ধিত হয়েছে। এর কারণ খুঁজে বের করার পাশাপাশি অনলাইনে কর প্রদানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার জানার জন্য নতুন এই সেবা কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। এই রিটার্ন হওয়ার পরে প্রত্যেকে এই রিটার্ন সিস্টেমে রেজিস্টার করে রিটার্ন দিবে, এটাই এক্সপেক্টেড, কিন্তু সেই পরিমাণ সংখ্যায় বাড়ে নাই। আবার ৪৪ লাখ রিটার্নের মধ্যে ৫ লাখ কেন এই রিটার্ন পড়বে, সমস্যাটা কোথায়? সেটা যদি আমরা জনগণের কাছ থেকে, ট্যাক্সপেয়ার থেকে, সম্মানিত করদাতা থেকে না শুনি, তাহলে আমরা সলিউশন কিভাবে করব? এখন আমরা যেটা শুনছি, আমাদের যে কল সেন্টার আমরা যেটা করলাম, ওনারা রেজিস্ট্রেশন করার সময় অথবা রিটার্ন প্রিপেয়ার করার সময় অথবা সাবমিট করার সময় অথবা এটা সেভ করার সময়, প্রিন্ট নেওয়ার সময় কী ধরনের প্রবলেম ফেস করেন, এটা আমরা সরাসরি করদাতা থেকে শুনতে চাই এবং সেই অনুযায়ী আমরা সাথে সাথে অ্যাকশন নিতে চাই। ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে দেশের প্রবাসী আয়। সেপ্টেম্বরের প্রথম 21 দিনে প্রবাসীরা পাঠিয়েছেন $163 কোটিরও বেশি বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 19,610 কোটি টাকা। রোববার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গেল 21 দিনে 107,96 লাখ সমপরিমাণ রেমিটেন্স এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। দর্শক, আমরা আজকে ব্যবসা বাণিজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি কেমন আছেন ব্যবসায়ীরা। আমাদের সাথে আলোচনায় অংশ নিয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সাবেক সভাপতি রিজওয়ান রহমান। জনাব রিজওয়ান, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব রিজওয়ান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব রিজওয়ান, শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক, আমরা আমাদের অতিথির সাথে আমরা আসলে সংযোগটি স্থাপন করতে পারছি না এখন পর্যন্ত, তিনি শুনতে পাচ্ছেন না। এই ব্যাপারে নিশ্চয়ই সংযোগ ঠিক হলে আমরা আবারও আলোচনায় যাব। আমরা অন্যান্য সংবাদ একটু শুনে আসি। পোলট্রি ফিড ও মুরগির বাচ্চার দাম নির্ধারণ করতে সরকারকে 15 দিন সময় দিয়েছে ক্ষুদ্র প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন। অন্যথায় প্রান্তিক পর্যায়ে উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে সংগঠনটি। গতকাল রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সব পর্যায়ের জনগোষ্ঠীর সুলভে প্রোটিনের উৎস ডিম এবং মুরগির মাংস। তবে দেশের বাজারে এই দুই খাদ্যপণ্যের দাম নিয়ে সবসময়ই ভোক্তা পর্যায়ে থাকে অসন্তোষ। গেল 15 সেপ্টেম্বর সবশেষ ডিম ও মুরগির দাম নির্ধারণ করে প্রাণী সম্পদ অধিদপ্তর, যেখানে খুচরা পর্যায়ে প্রতিটি ডিম প্রায় 12 টাকা এবং জাত ভেদে মুরগির দাম ঠিক করা হয় কেজি প্রতি 180 থেকে 270 টাকা। যদিও প্রান্তিক পর্যায়ের খামারি ও সাধারণ গ্রাহকের পক্ষ থেকে বছরের পর বছর এই দাম নির্ধারণের পেছনে 7 কর্পোরেট উৎপাদক এবং 8টি সংগঠনের হস্তক্ষেপের অভিযোগ আছে। বর্তমান যে সিচুয়েশন ক্রিয়েট করছে, আমরা জানি যে লসের দিকে আছি। এই আতঙ্কের মধ্যে আমরা প্রায় 1,60,000 খামারের মধ্যে সবাই লিপ্ত আছি। বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের এই সংবাদ সম্মেলনে সারা দেশে মুরগি ও ডিমের বাজার অস্থির করে তোলার বিষয়ে তীব্র সমালোচনা করা হয়। আগামী 15 দিনের ভিতরে বাংলাদেশের বাজারে কেন ডিম পোলট্রি ফিডের দাম দ্বিগুণ
এবং কেন ডিম মুরগির দাম দ্বিগুণ হচ্ছে, কেন আবার ডিমের বাজার বা মুরগির বাজার নিয়ে বেড়ে যাওয়ায় বাজারে অভিযান করা হচ্ছে। কারণ আপনি বাজারে অভিযান করবেন, আমার উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, অতএব উৎপাদন খরচকে কমাতে হবে, আমার পোলট্রি ফিডের সিন্ডিকেটটাকে ভেঙে দিতে হবে। 15 দিন পর যদি না করে আমরা ধীরে ধীরে সারা বাংলাদেশের খামার বন্ধ করে দিব। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন দাবি আদায়ে মানববন্ধন করে বিপিএ। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। আমরা দেখতে চাই যে আমাদের অতিথি আসলে তার সাথে সংযোগটি আমরা স্থাপন করতে পেরেছি কিনা। জনাব রিজওয়ান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি, আপনাকে যেটি আলোচনা শুরু করতে চাই, আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি কেমন আছেন ব্যবসায়ীরা। এই বিষয়টি আসলে নির্ধারণ করার পেছনে কারণ হচ্ছে আপনি খুব ভালো করেই জানেন যে গত 1 থেকে 1.5 মাস বা তারও আগের সময়ে যখন আন্দোলন চলছিল, আমাদের ব্যবসা বাণিজ্য কিন্তু গত 2 মাসে আসলে স্বাভাবিক যে গতিতে চলার কথা সেই গতি কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে এবং একটি নতুন সরকার এসেছে, পুরনো সরকার চলে গেছে, অনেকগুলো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ব্যবসার পরিবেশ ঠিক করা নিয়ে অনেক কথা হচ্ছিল, কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে পড়েছিল। এখন পরিস্থিতি একটু জানতে চাই যে ব্যবসার পরিবেশ কতটা ফিরে এসছে। আজকের খবর হচ্ছে যে পুলিশ এখনো সাহস পাচ্ছে না, উপর থেকে অর্ডার আসছে অ্যাকশন নেওয়ার জন্য। আসলে মাস মব অ্যানার্কি যেগুলো হচ্ছে, এই যে মানুষের ভিতরে যে এখন একটা নৈরাজ্য চলছে, এইটা পুরোপুরি পুলিশের কাছে এখনো কনফিডেন্স ফিরে আসে না। আপনি আশুলিয়া দেখেন, আজকে কয়টা ফ্যাক্টরি বন্ধ থাকা ফ্যাক্টরিতে এখন আক্রমণ চলছে, এই মুহূর্তে চলছে। তো এই পরিস্থিতিটা তো আসলে ল অ্যান্ড অর্ডারে আপনি যদি যাদেরকে ম্যাজিস্ট্রেরি পাওয়ার দিচ্ছেন তারা যদি ঠিক মতো সেটাকে এক্সিকিউট না করে, বা আপনি তাদেরকে যদি কোনো সীমাবদ্ধতা রাখেন, বা তারা যদি এখনো তাদের নিজস্ব কনফিডেন্স ফিরে না পায়, এখানে আপনার ল অ্যান্ড অর্ডার ফিরে আসবে না। এবং ল অ্যান্ড অর্ডার ফিরে না আসা পর্যন্ত আমার তো ব্যবসার পরিস্থিতি বা আস্থা ফিরে পাওয়া এইসব আলোচনা তো এখন ইট ইজ টু আর্লি টু সে। আপনি যতক্ষণ না আমাকে বলবেন যে 1 সপ্তাহ টানা একটা স্থিতিশীলতা আছে, আইনের শাসন আছে, আইনের প্রয়োগ, এগুলা এনশিওর না করা পর্যন্ত আপনি বিজনেস ক্লাইমেট নিয়ে আলোচনা দূরের কথা। কারণ কনফিডেন্স রাইট নাও ইজ অ্যাবসলিউট জিরো, টু দ্য পয়েন্ট যে রপ্তানিকারকরা বা বড় বড় শিল্পগোষ্ঠীরা, যারা বড় শিল্পগোষ্ঠী মানে যারা প্রচুর এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে, যাদের ওখানে হাজার হাজার কর্মী কাজ করছে, আজকে দেখা যাচ্ছে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে কর্মী এবং মালিক পক্ষের সাথে একটা বিরোধিতা তৈরি হচ্ছে। এটা তো আসলে আমি মনে করি যে এটা তো কোনো কর্মীদের কাজ না। এখানে কেউ কেউ আছেন যারা সুবিধা নিচ্ছেন। একটা অস্থিতিশীলতা তৈরি করলে এই সরকারকে যদি আনপপুলার করে তুলতে পারে, তাহলে কিছু কিছু সেক্টরের হয়তো এখানে সুবিধা আছে, তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে সরকার এটা নিয়ে কত কঠোর পদক্ষেপ নেবেন সেইটার দিকে ব্যবসায়ীরা তাকিয়ে আছেন। কিন্তু আজকে কিন্তু আপনি বলেছেন 1.5 মাস 2 মাস, এটা 2.5 মাসেরও বেশি। তো জুন মাসের পর থেকে কিন্তু কনফিডেন্সটা নেমে এসছে এবং এই কনফিডেন্সটা ফিরানোর জন্য ওই হার্ড লাইন যদি আমি ল অ্যান্ড অর্ডারের জন্য কোনো অ্যাকশন না নিই, আমরা কিন্তু অলরেডি এখন ফ্যাক্টরি চালানো নিয়ে প্রশ্ন হচ্ছে, আগামী 2 সপ্তাহ পরে আপনারা বেতন দেওয়া নিয়ে প্রশ্ন করবেন, তারপরে ব্যাংকের ঋণ শোধ করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে চাপ আসবে। এগুলো ফ্যাক্টরির মালিকরা করতে পারবে না, তারা কিন্তু ক্যাশ ফ্লো ম্যানেজ করে এগুলো চলে। এই ক্যাশ ফ্লো সিস্টেমে যখন আঘাত পড়ে এবং যখন আপনার কনফিডেন্স থাকে না, এমনও হচ্ছে যে ফ্যাক্টরি মালিকরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, তারা বলছে যে এই ব্যবসা বাণিজ্য এত কিছু করে কি লাভ হচ্ছে কি। এখানে দেখছি এখন মানুষ বলছে যে আমরা কর্মীদেরকে কোনো সহায়তা দেই না। এখন আমার কথা হচ্ছে একটি এমপ্লয়ার যদি খারাপ হয় বা একটা ব্যবসায়ী যদি অনৈতিক কাজ করে থাকে, তার জন্য ঢালাওভাবে পুরো খাতকে আপনি চিহ্নিত করবেন। একটা রাজনীতিবিদ খারাপ বলে পুরো দলকে চিহ্নিত করবেন, একটি সাংবাদিক খারাপ বলে পুরো সাংবাদিকতাকে চিহ্ন করবেন। এই যে নৈরাজ্যটা, এটা আমাদেরকে বন্ধ করার উপায়, সলিউশন আমার কাছে নেই। বাট হার্ডলাইন মেথডে এখানে ল অ্যান্ড অর্ডারকে আপনার কন্ট্রোল না করা পর্যন্ত ব্যবসার আস্থা নিয়ে আমরা কোনো বক্তব্য করতে রাজিও না। বিকজ আজকে যেটা বলছি সেটা কালকে ভ্যালিড থাকে না, কালকে যেটা বলবো সেটা 2 দিন পরে ভ্যালিড থাকে না। তো এই জন্য এখন কোনো ফোরকাস্ট করার কোনো সুযোগই নেই। বরঞ্চ 1 সপ্তাহ টানা যখন আপনি দেখবেন যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ফুল ফোর্স নিয়ে মাঠে নেমে
স্থিতিশীলতা বজায় রেখেছে। এরপরে আপনি বলতে পারেন যে ব্যবসায়ীরা কি পরিকল্পনা করছে বা তারা কি দাবি করছে। এখন ব্যবসায়ীদের কোনো দাবি নেই, দাবি একটাই, এখন আইন শৃঙ্খলাকে রক্ষা করা, এই দ্যাটস অল। সরকারের আসলে যে ধরনের আপনি বলছিলেন যে কঠোর হওয়া দরকার, মানে এইটি কি রাজনৈতিক সরকার না থাকার কারণে এই কঠোর অবস্থান কি সেভাবে যেতে পারছে না? কারণ আমরা আসলে প্রতিদিনই কোনো না কোনো জায়গায় দেখছি যে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা রাস্তায় নেমে আসছে এবং বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আমরা বিভিন্ন জায়গায় দেখছি, কিন্তু সেটিকে আসলে সেভাবে যতটা কঠোর হওয়ার প্রয়োজন সরকার কিন্তু সেটি হতে পারছে না, এটা মনে করেন আপনি? অবশ্যই পাচ্ছে না, বাট আমি এই জন্য সরকারকে সরাসরি দোষারোপ করতে পারবো না। আপনি এটা তো একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার হয়েছে, সেখানে নৈরাজ্যটা ইজ ভেরি ন্যাচারাল। ৭১-এর পরে এরকম ঘটনা ঘটেছিল, ওই ৯০-এর সময় এরকম ঘটনা ঘটেছিল। আসলে একটা গণ অভ্যুত্থানের পরে মানুষ মাঠে নেমে যায়, তখন একটা মব অ্যানার্কি, এটা ইতিহাস বলে আমাদেরকে। তবে এটা কতদিন চলবে, আমাদের এটা কতদিন একটা সহনীয় পর্যায়ে থাকবে, এখন সহনীয় পর্যায়ে নেই, সহনীয় পর্যায়ে পার হয়ে গেছে। মানে হচ্ছে যে ৫ই আগস্টে একটা হার্ট অ্যাটাক হয়েছে, গত ১ মাস ধরে আইসিইউতে আছে। এখন পেশেন্টের আত্মীয়স্বজন জানতে চাচ্ছে পেশেন্ট কবে বেরোবে, মানে এটা পরিস্থিতিতে কি দাঁড়াচ্ছে, ওইটা না জানা পর্যন্ত তাকে নিয়ে কোনো পরিকল্পনা, তাকে নিয়ে কোনো কিছু করা, এটা তো সম্ভব না। এই মাইন্ডসেটটা এখন সরকারের ভিতরে থাকতে হবে যে প্রাইভেট সেক্টরের, আসলে টু বি অনেস্ট আমি এটা বলতে বাধ্য, হয়তো প্রাইভেট সেক্টরের সাথে বেশি কমিউনিকেশনের একটা গ্যাপ তৈরি হচ্ছে এখানে। তবে এখানে দুইজনই দায়ী। একটা হলো যে এটা আপনাকে মেনে নিতে হবে যে সরকার প্রাইভেট সেক্টর ছাড়া কোনোদিন সাকসেসফুল হতে পারবে না, এটা কোনো সন্দেহ নেই। আবার প্রাইভেট সেক্টরে কিছু কিছু নেতৃবৃন্দ সেই সম্মানটা বজায় রাখতে ব্যর্থ হয়েছে এই গত ১ দশক ১.৫ দশকে। তার কারণে সরকারেরও সে আস্থাটা, বর্তমান সরকারের সে আস্থাটা বেসরকারি খাতের উপরে নেই। আর আমি একই কথা বলছি আপনাকে, একটি রাজনীতিবিদ খারাপ বলে পুরো দলকে আপনি খারাপ বলবেন, বা একটি ব্যবসায়ী খারাপ বলে ব্যবসায়ী সমাজকে আপনি খারাপ বলবেন, এই মাইন্ডসেট যদি আমাদের থাকে তাহলে তো দেশ কোনোদিন আগাবে না। দেশে এখনো ব্যবসায়ীরা আছে যারা বিদেশ পাড়ি দেয়নি, দেশে এখনো সাংবাদিক আছে, দেশে এখনো রাজনীতিবিদ আছে, তো তারা তো কাজ করছে। তো আপনি তাদেরকে নিয়ে, এবং একটা কথা হচ্ছে আপনার পছন্দ হোক ইয়া না হোক, যারা এই দেশে আছে, যারা এই দেশের নাগরিক, তাদেরকে নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি দেশ কাদের জন্য, আপনি তো ব্যক্তির জন্য করছেন না, এটা আপনি নিজের জন্যই করছেন। ওই মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে সবাইকে এখন একভাবে ঐক্যমতে কাজ করতে হবে। আসলে তাদের উপর আস্থা রাখতে হবে, এর বাইরে আসলে কোনো পথ নেই। আর্থিক খাত একেবারে কোনো বিকল্প নেই। জি, বিকল্প নেই। আর্থিক খাত নিয়ে একটু কথা বলতে চাই যে আর্থিক খাতের ব্যাপক সংস্কার প্রয়োজন ছিল এবং সেখানে হাতও দিয়েছে সরকারের যারা দায়িত্বে আছেন, অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ওনাদেরকে নতুন এনবিআর চেয়ারম্যান, সবখানে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। আপনি কি মনে করেন যে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকে যেসব সংস্কারগুলো হচ্ছে সেগুলো সঠিক সংস্কার হচ্ছে কিনা? সংস্কার তো এখনো শুরু হয়নি, কতগুলো করেছে, কিছু কিছু কাজ শুরু করেছিল এই সরকার, এই বিগত সরকার অনেকদিন ধরে পরিবারতন্ত্র বন্ধ করার জন্য যে ধরনের আইন করা যায় সবই করেছে, কিন্তু সরকার কি পরিবারতন্ত্র বন্ধ করতে পেরেছিল? পারেনি বলেই আজকে আর্থিক খাতের এই অবস্থা। তো আমার বক্তব্য হচ্ছে যে আপনি যখন একটা আইন করেন সেটা প্রত্যেকটি নাগরিকের জন্য সেটা হয়, কোনো ব্যক্তির ক্ষেত্রে সেটা টার্গেট করে করা হয় না। কিন্তু একটা ব্যক্তিকে যদি আপনি আটকাতে চান সেখানে বিভিন্ন পদ্ধতি আছে, যদি আপনার ইচ্ছা থাকে। তো আমরা তো আশাবাদী যে সরকার বা আমাদের বর্তমান গভর্নর উনি এগুলোর ব্যাপারে খুব হার্ড লাইন মেথড নেবেন। তবে হ্যাঁ, আমি এতটুকু মনে করি, যদি এটা আমার পুরোপুরি ব্যক্তিগত মতামত, যে প্রথমে একটা পরিকল্পনা ছিল যে একটা ব্যাংকিং কমিশন করবেন, কিন্তু সেটাকে পরে একটা টাস্ক ফোর্সে পরিণত করা হলো। এটা কমিশন করলে হয়তো এটা স্ট্রেংথ অনেক বেশি থাকতো। তবে এটা ঠিক আমরা সাধুবাদ জানাই যেখানে ওনারা যে ধরনের টাস্ক ফোর্সে যাদেরকে নিয়েছেন তারা প্রত্যেকেই বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তারা সবাই নলেজেবল এই সাবজেক্টে, এই সাবজেক্ট ম্যাটার। এখানে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থনীতিবিদরা আছেন, এখানে আমাদের ফর্মার ডেপুটি গভর্নররা আছেন, অনেকে বিশিষ্ট ব্যাংকাররা আছেন। তো এই ক্ষেত্রে আমরা তারপরে শিক্ষক থেকে শুরু করে সবাই আছেন। এখন এরা কি করছে, এরা চেষ্টা করবে এখন পরিবারতন্ত্র এটাকে চেঞ্জ করতে। মাঝখানে এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একাধিক বৈঠক হয়েছে, যেখানে ওয়ার্ল্ড ব্যাংক বলেছে 400 না $450 মিলিয়ন দিয়ে তারা কিছু রিফর্মসের জন্য সহায়তা করবেন, এডিবি এবার $1.3 বিলিয়ন দিয়ে সহায়তা করবেন। এগুলো যেন অতি দ্রুত করে ফেলতে পারে। এখন হতে পারে যে একটা নির্বাচিত সরকার যখন আসবে সে কিন্তু তার সাধ্য মতো কাজ করবে। এখন যেহেতু আমাদের আশা হচ্ছে যে এখন যে সরকারটা আছে তারা অ্যাবসলিউটলি নিউট্রাল,
এবং তারা এখানে ক্ষমতা দখল করতে আসেনি, এবং তারা তাদের মূল দায়িত্ব হচ্ছে রিফর্মস গুলো শেষ করে একটা নির্বাচন দেওয়া। এবং স্বাভাবিক একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আমরা চাইবো যে খুবই তাড়াতাড়ি নির্বাচন হোক। তবে আমরা এটাও চাই, আমরা ব্যবসায়ী সমাজ এটাও চাই যে সঠিক রিফর্মস গুলো, লং টার্ম রিফর্ম হয়তো পুরোপুরি এই সরকার নাও করতে পারে, তবে শর্ট টার্ম এবং মিডিয়াম গুলো অবশ্যই পরিপূর্ণ করে একটা নির্বাচন যদি দেয়, তাহলে আমি মনে করি যে এই আর্থিক খাতে সুশাসনগুলো ফিরে আসবে। আপনি পরিবর্তনটা বন্ধ করবেন, এক নায়কতন্ত্র বন্ধ করবেন, আপনি পলিটিক্যাল এবং কমার্শিয়াল ইনফ্লুয়েন্স যেগুলো হয় এই যে আমাদের ঋণের ক্ষেত্রে, এগুলোকে বন্ধ করবেন, কিভাবে করবেন এগুলোর মেকানিজম ওনাদের সবার কাছে কিন্তু প্রেসক্রিপশন আছে, কিন্তু এগুলো ইমপ্লিমেন্টেশন করার সময় আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হচ্ছি। সেটা সরকার বলেন, কোনো দল বলেন, যেই বলেন, ইভেন বেসরকারি খাত বলেন, বেসরকারি খাতও ইনফ্লুয়েন্স করে এসব ক্ষেত্রে। আপনি দেখেন যেসব নিউজ আজকে আপনাদের প্রথম ফ্রন্ট পেজে দেখা যাচ্ছে, এরা সবাই তো একসময় সরকারের সাথে ছিল, আবার এই অতীতে এরকম হয়েছে, এবং তারা যেগুলো করছে সেগুলোর জন্য কষ্টটা কে বেয়ার করছে? আমরা যেসব ব্যবসায়ী এখন এখানে বসে আছি, আপনাকে যদি আমি একটা উদাহরণ দিই, যে আমরা যারা 9% ব্যাংক লোন নিয়েছি, আমাদের কাছে এখন চিঠি আসছে 14% ঋণ পরিশোধ করতে হবে। 14% যদি ঋণ পরিশোধ করতে হতো তাহলে আমি তো ব্যক্তিগতভাবে এই লোনটা নিতাম না। দুর্নীতি করেছে আরেকজন, তার দায়ভার নিতে হচ্ছে আমাকে, মানে গোটা ব্যবসায়ী সমাজকে। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের, হ্যাঁ এখন যেহেতু আমরা সবাই একত্রে দেশ গড়ার তালে আছি, এটার মানে চাপটা আমাদের ঘাড়ের উপরে পড়ছে, এবং সেটা কিছু করার নেই আমি জানি। ওনারা হয়তো আর্থিক সহায়তা ফার্দার কোনো ব্যবসায়ীকে দিবেন না, কিন্তু নীতি সহায়তাতে কিন্তু সাপোর্ট করতে পারেন, যেটা আমরা মনে করি অনেক ব্যবসায়ী এখন চায় যে আপনারা যেরকম এই করোনাকালীন সময় ওই 6 মাস ইনস্টলমেন্ট স্থগিত করে এটাকে আরো অটোমেটিক সবাইকে রিশেডিউল করে দিয়েছে, এই ধরনের পদক্ষেপ যদি এখন নেয়, এটা আমি মনে করি যে অনেক সুবিধা দিবে ব্যবসায়ীদেরকে, ব্যবসায়ীরা দম ফেলার সুযোগ পাবে, এবং অলরেডি তারা ব্যবসা পরিচালনা করতে পারছে না 2-2.5 মাস ধরে। তো এই সময়টা যদি আপনি তাদেরকে একটু এক্সটেনশন না দেন, আপনি দেখবেন 1 মাস পরে গিয়ে আপনার 1 থেকে 10,000 নতুন নতুন ব্যাংক ডিফল্টার তৈরি হবে, আপনার এনপিএল আরো বেড়ে যাবে। তখন কিন্তু সরকারের ওই রেভিনিউ স্ট্রিমটা কমে যাবে। সরকার এখন চিন্তা করছে আমি যদি এদেরকে এখন ইনস্টলমেন্ট দেওয়া বন্ধ করে দিয়ে আমার রেভিনিউ কমে যাবে, ব্যাংকের ক্ষতি হবে, কিন্তু কয়দিন পরে যখন ব্যবসায়ী থাকবে না তখন আপনার অর্থনীতির চাকা কারা ঘুরাবে? এই জন্য আমি মনে করি যে এই সময় এই ধরনের সুবিধাগুলো সরকারের দিতে বাধ্য বলতে এই জন্যই আমি বলছি, কিন্তু এরাই তো আলটিমেটলি আপনাকে রেভিনিউতে কন্ট্রিবিউট করবে, আর আপনি আলটিমেটলি এনবিআর কে প্রেশার করবেন রেভিনিউ কালেকশনের জন্য। এই অর্থ উপদেষ্টারই তো দায়িত্ব এগুলো সবকিছু করার, ওনাকে রেভিনিউ কালেকশন বাড়ানোর পাশাপাশি ব্যবসায়ীদের উপর থেকে বর্তমান প্রেশার, বিকজ আমরা জানি এটা অতীতে বলা হয়েছে, এখনো বলা হচ্ছে যে নতুন করে কোনো সহায়তা দেওয়া হবে না। এই 5 আগস্টের পরে যে ধরনের ক্ষতিপূরণ হয়েছে, ঠিক আছে আর্থিক সহায়তা না দিলে নীতি সহায়তা আপনাকে দিতে, এটাকে আমি বাধ্যতামূলক মনে করি। জি, অবশ্যই নীতি সহায়তার প্রয়োজন। একেবারে শেষের দিকে চলে এসেছি, ছোট করে যদি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ ছিল এই সরকারের কাছে, এবং সরকার আসার পরে একটি বড় ধরনের আমরা দেখেছি 14% ছাড়িয়ে গেছে। সেটিকে নিয়ন্ত্রণে আনার একটি কথা শোনা যাচ্ছিল যে শুরুর দিকে আমরা একটু দেখছিলাম যে চাঁদাবাজি বন্ধ হয়েছে, জিনিসপত্রের দাম কিছুটা কমতের দিকে, কিন্তু এখন আবার দেখা যাচ্ছে মানে সিন্ডিকেট, আবার নতুন সিন্ডিকেট তৈরি হচ্ছে, নতুনভাবে চাঁদাবাজরা তৈরি হচ্ছে। এইটিকে নিয়ন্ত্রণ করা না গেলে আসলে কি শুধুমাত্র নীতি সুধার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কি সম্ভব? না, চাঁদাবাজি কোনো সময় বন্ধ হয়নি, হয়তো আপনারা তখন অন্য নিউজ কভার করতে ব্যস্ত ছিলেন, এই জন্য হয়তো এটা চোখে পড়েনি। চাঁদাবাজি কোনো সময় বন্ধ হয় না, চাঁদাবাজি দুর্নীতি এগুলো কোনো সময় বন্ধ হয় না, সবসময় চলে। অর্থ পাচার সারা বিশ্বে সবসময় চলে, কিন্তু এটা কত সহনীয় পর্যায়ে থাকে সেটা বাংলাদেশে এক্ষেত্রে এটা একটা অসহনীয় পর্যায়ে চলে গেছে। প্রতি ধাপে ধাপে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি হয়, আমাদের অ্যাকাউন্টেবিলিটি করা হয় না। এই অ্যাকাউন্টেবিলিটি, মানুষের কোনো ভয় নেই, যারা চাঁদাবাজ তাদের কোনো ভয় নেই, সরকারি কর্মকর্তাদের তো ভয় নেই, এটা তো আমরা দেখে এসেছি। আপনি এনবিআর এ এখনো দুর্নীতি চলছে, কাস্টমসে এখনো দুর্নীতি চলছে, আইনের ক্ষেত্রে আইনের শাসন যারা প্রয়োগ করছে তাদের ওখানে দুর্নীতি, সব জায়গায় চলে দুর্নীতি, কিন্তু এটা কত সহনীয় পর্যায়ে, যার কারণে আপনাকে অ্যাকাউন্টেবিলিটির জন্য আপনাকে একটা টাস্কফোর্স গড়ে তুলতে হবে। এই টাস্কফোর্স যাতে করে যে কেউ আইনের ঊর্ধ্বে না, এটা আমি একাধিকবার বলেছি যে একটা সিনিয়র কাউকেও যদি আপনি আইনের আওতায় আনেন, ওইটা দেখে কিন্তু তার নিচের লোকজন কিন্তু ভয়ে তারা সিধা হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা আমাদের মাইন্ডসেটে কোনো কারণে, সেটা রাজনৈতিক কারণে হোক, ব্যক্তিগত কারণে হোক, সেটাকে আমরা এনফোর্স করতে পারি না। আজকে আপনি যদি এনবিআর এর দুর্নীতি বন্ধ করতে চান, সেখানে আমি তো বলতে পারি আপনাকে যে আপনি আজকে 53 বছরে এত কিছু করলেন, এত উন্নয়ন দেশে, এত উন্নয়ন, অথচ ওই এনবিআর এর ট্যাক্স অটোমেশনটা কেন জানি আমাদের কাছে একটু ভালো লাগে না। বিকজ এনবিআর এ যদি ট্যাক্স অটোমেশন হয়ে যায় তাহলে কর্মকর্তাদের কিন্তু অনেক আয়ের উৎস কমে যাবে, যে আয়ের উৎসগুলো টেবিলের নিচে হয়। তো এই কারণে তারা হয়তো বিরোধিতা করছে, কারণ আমার মনে হয় না কোনো রাজনীতিবিদ
বা কোনো ব্যবসায়ী বা কেউ মানে সাধারণ জনগোষ্ঠী চাইবে না যে আমাদের একটা অটোমেটেড ট্যাক্স সিস্টেম থাকুক, যাতে করে আমাদের কম্পিটিটিভ ট্যাক্স রিফর্মস হয়, যাতে করে আমাদের ট্যাক্স রেভিনিউ কালেকশন বেড়ে যায় এবং আমাদের কস্ট অফ ডুইং বিজনেসটা কমে আসে। এইটা যারা বাধা দেয় আমি মনে করি তারাই রাষ্ট্রবিরোধী, তারাই রাষ্ট্রদ্রোহী। এবং বেসরকারি খাতে আমি মনে করি এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা আর্থিক খাতে যেসব রিফর্মস গুলো করবে অবশ্যই করবে, পরিমাণ তন্ত্র বন্ধ করবে, ট্রেড বডি রিফর্মস করবে। এর পাশাপাশি এই সরকার আমি ব্যক্তিগতভাবে আশা করি যে এই রিফর্মসটা না করে, ট্যাক্স অটোমেশন না করে যেন এই সরকার না যায়। আর এইটা যদি করতে পারে তাহলে দেখবেন যে আমাদের বেসরকারি খাতে দেশটাকে কোথায় নিয়ে গেছে এটা সামনে যারা ক্ষমতায় আসবে তারা কল্পনা করতে পারবে না, তারা অটোমেটিক্যালি সাকসেসফুল হয়ে যাবে। আমার একটা অনুরোধ থাকবে যে ভবিষ্যতে যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবে তারা যদি এই সরকারকে একটু ধৈর্যের সাথে সময় দেন ও এই ধরনের রিফর্মস গুলো যদি আমরা করতে পারি, তাদের রাষ্ট্র পরিচালনার জন্য আরো অনেক সুবিধা পাবে তারা। জি, এই সরকারি কর্মকর্তাদের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা এক কথা, আর ওই রিটার্নটা কালেক্ট করা আরেক কথা, এবং সেটার উপরে কোনো অ্যাকশন নেওয়া আরেক কথা। হ্যাঁ, আমি অবশ্যই সাধুবাদ জানাই, এটা ভালো কথা বলেছেন, কিন্তু এটা কদিন চলমান থাকবে? এটা আমরা যেহেতু আজকে একটা বক্তা এই কথাটা বলেছেন, এটা আজকে মিডিয়াতে আসছে, কিন্তু রিটার্ন যদি আপনি আগামী 1 মাসের মধ্যে বাধ্যতামূলক করেন, 1 মাসের মধ্যে রিটার্ন দেওয়া সম্ভব। দরকার হলে তাদেরকে আপনারা যে অডিটর নিয়োগ দিবেন সেটা তাদের আপনারা রাষ্ট্রীয় খরচে দিয়ে দেন। সেটা যদি আপনি করতে পারেন দেখবেন এখান থেকে অনেক তেলাপোকা মাকড় বেড়ে আসবে। কিন্তু সেটা আগে আমরা রেজাল্ট না দেখা পর্যন্ত অত উত্তেজিত হওয়ার মতো মনোবল আমার এখন নেই। আমরা রেজাল্ট দেখতে চাই আগে। জি, আমরা রেজাল্ট দেখতে চাই। নিশ্চয়ই এটিকে কার্যকর করার জন্য সরকার উদ্যোগ নেবে, শুধুমাত্র ঘোষণা দিয়ে এটি বসে থাকবে না। আপনাকে অনেক ধন্যবাদ রিজওয়ানুর রহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম, আমাদের সাথে যুক্ত ছিলেন ডিসিসিআইয়ের সাবেক সভাপতি রিজওয়ানুর রহমান। বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিজনেস আওয়ারে। স্পেন্ড অ্যান্ড উইনিং ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টার কার্ড। এ উপলক্ষে গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদুল আজহা উপলক্ষে স্ট্যান্ডিং সিডনি 2024 শীর্ষক এই ক্যাম্পেইন পরিচালিত হয়। ডিজিটাল পেমেন্টের প্রসারের লক্ষ্যে এই সময়ে মাস্টার কার্ড, ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড ব্যবহারের উপর ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হয়। ক্যাম্পেইনের প্রথম বিজয়ী সঙ্গীসহ সিডনিতে 4 দিনের ভ্রমণের সুযোগ পেয়েছেন। সর্বমোট 50 জন বিজয়ী ট্রাভেল ভাউচার সহ পেয়েছেন দেশের সেরা স্টোরগুলো থেকে বিভিন্ন ইলেকট্রনিক্স ও লাইফস্টাইল পণ্য কেনার আকর্ষণীয় গিফট ভাউচার। বরিশালের মুলাদিতে অনুষ্ঠিত হয়েছে এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেডের সয়াবিন কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ। আশার আলোর সয়াবিন প্রকল্প নামে এই কার্যক্রমের সাথে যুক্ত প্রায় 5 শতাধিক কৃষক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এগ্রিগেটের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন চৌধুরী বলেন, এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা আধুনিক তথ্য প্রযুক্তি, ব্যাংকিং সেবা এবং বীমা সুবিধা গ্রহণ করে তাদের কৃষি উৎপাদন বাড়াতে পারবেন। কৃষকদের স্মার্ট কৃষক হিসেবে গড়ে তুলতে পারলে তারা সঠিক জ্ঞান ও সম্পদ ব্যবহার করে অধিক লাভবান হতে পারবে। এ ধরনের উদ্যোগ কৃষকদের উৎপাদন, দক্ষতা এবং আর্থিক ব্যবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। দর্শক, এবারে শেয়ার বাজারের খবর। দর্শক, পুঁজিবাজারে লেনদেন চলছে। এই মুহূর্তে আমরা লেনদেনের সবশেষ পরিস্থিতি আপনাদের জানাতে চাই এবং এর জন্য যেতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। আমরা যদি দেখি এখন পর্যন্ত লেনদেন প্রায় 1:30টার মতো বাজে। আরও কিছুক্ষণ লেনদেন হবে, আর হয়তো ঘণ্টাখানেক লেনদেন চলবে। এখন পর্যন্ত যে লেনদেনের পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে DSEX ইন্ডেক্স কিন্তু 34 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5769 পয়েন্টে। DSE সরিয়ে ইন্ডেক্স বেড়েছে 14 পয়েন্টের মতো, অবস্থান করছে 1277 পয়েন্টে। DS30 বেড়েছে 2.35 পয়েন্ট, অবস্থান করছে 2097 পয়েন্টে। তবে লেনদেনের পরিমাণ কিন্তু খুব বেশি আমরা বলতে পারি না, কারণ এখন পর্যন্ত আসলে 500 কোটির নিচে লেনদেন হয়েছে। 459 কোটি টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত, এবং লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 121টির, কমেছে 216টির এবং অপরিবর্তিত আছে 61টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, পুঁজিবাজারের খবরাখবর জানছিলাম, এবারে জানাতে চাই মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি।
মুদ্রার বিনিময় মূল্য আমরা যদি দেখি, মার্কিন ডলার বেশ কিছুদিন ধরেই এই দামেই কেনা বেচা হচ্ছে, অর্থাৎ কেনা হচ্ছে 119 টাকায়, বিক্রি 120 টাকা, ইউরো 127 টাকায় কিনে 132 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 146, বিক্রয় 152। চীনা ইউয়ান কেনা হচ্ছে 15 টাকায়, 17 টাকায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়াল 30 টাকা 20 পয়সায় কিনে বিক্রি করা হচ্ছে 31 টাকা 80 পয়সায়, এবং ভারতীয় রুপি কেনা হচ্ছে 1 টাকা 35 পয়সায়, বিক্রি 1 টাকা 45 পয়সা। স্বর্ণের দরদাম জানবো। স্বর্ণের দামে কিন্তু প্রতিদিনই প্রতি সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, এবং বাংলাদেশের বাজারে এখন 22 ক্যারেট স্বর্ণ প্রতি ভরি কিনতে 1,33,000 টাকার বেশি গুনতে হচ্ছে। 21 ক্যারেট সোনার দাম পড়ছে 1,26,000, প্রায় 27,000 টাকা। 18 ক্যারেট সোনা কিনতে আপনাকে খরচ করতে হবে 1,08,860 টাকা প্রতি ভরিতে, এবং সনাতন স্বর্ণ কিন্তু প্রায় 90,000 ছুঁই। রূপার দরদাম জানাবো। স্বর্ণের দাম বাড়তে থাকলেও রূপা কিন্তু অপরিবর্তিত দামেই বিক্রি হচ্ছে। 22 ক্যারেট রূপার দাম পড়ছে প্রতি ভরিতে 2,098 টাকা, 21 ক্যারেটের দাম 2,005, 18 ক্যারেট 1,714 টাকায় পাওয়া যাচ্ছে, এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,282 টাকায়। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো আরও একটি বিরতির। ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। পরিবর্তনশীল জলবায়ু মোকাবেলায় অল্প সময়ে বেশি উৎপাদন করার উচ্চ গুণসম্পন্ন জাত উৎপাদন পদ্ধতি ও মানসম্মত বীজ উৎপাদনে কাজ করছে বগুড়ার মশলা গবেষণা কেন্দ্র। দেশে প্রথমবারের মতো ভ্যানিলা চাষ, বস্তায় আদা চাষের মতো বিভিন্ন পদক্ষেপ নিয়ে তাক লাগিয়ে দিয়েছে কেন্দ্রটি। গবেষণার উদ্ভাবিত উন্নত জাত চাষাবাদে মশলার উৎপাদন বাড়বে, কমবে আমদানি নির্ভরতা, মনে করছেন মশলা বিশেষজ্ঞরা। আব্দুল সালাম বাবুর তথ্য চিত্রে নেক্সট রিপোর্ট। নানা রকম নতুন মশলার গাছে ভরা বগুড়ার মশলা গবেষণা ইনস্টিটিউট। আছে 7 রকম পেঁয়াজ, জিরা, মরিচ, রসুন, আদা, হলুদ, কালিজিরা, মেথি, ফিরিঙ্গি, মৌরি, আলুবোখারা, দারুচিনি, চুইঝাল সহ বিভিন্ন ধরনের মশলা। কালো এলাচ, গোলমরিচের বাণিজ্যিক চাষাবাদ, একাঙ্গি, ফিরিঙ্গি, পোলাও পাতা, লেমন গ্রাস, আমাদা, কাবাব চিনি, চিপস, অলস্পাইস, কারি পাতা, পানবিলাস, লবঙ্গ, পেস্তা, জয়ফল, বিভিন্ন মশলার জাতের উপর চলছে গবেষণা। উৎপাদন বৃদ্ধির জন্য উৎপাদন প্রযুক্তি, মাটি ও পানি ব্যবস্থাপনা, পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনা, পোস্ট হারভেস্ট প্রযুক্তি সহ 156টি উন্নত প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। সবশেষ মূল্যবান মশলা ফসল ভ্যানিলা চাষে সফল হয়েছে প্রতিষ্ঠানটি। সামনেতে আরো পরিকল্পনা আছে। আরও এবার আমাদের যেহেতু ফার্স্ট টাইম, এখান থেকে আমরা লার্নিং হচ্ছি। আগামী দিনে আশা আছে আরও বড় পরিসরে করা। কালো এলাচ চাষে গবেষণা চলছে। হাত দিয়ে পরাগায়নে সফলতা আসলে চাষাবাদ শুরু হবে। ওখানে যদি আমাদের সবকিছু ঠিকঠাক থাকে গবেষণার কাজ, তাহলে অদূর ভবিষ্যতে আমরা পুরা পাহাড়ি এলাকাতে যেখানে বৃষ্টিপাত বেশি হয় সেই সব এলাকাতে আমরা এলাচ ছড়াই দিতে পারবো। উদ্ভাবিত প্রযুক্তি আবাদ বাড়িয়ে দেয়ায় কমেছে আমদানি ব্যয়, কমেছে আমদানি নির্ভরতাও। পেঁয়াজ, মরিচ, আদা, হলুদ, রসুন এগুলা আমাদের যে উন্নত জাত উদ্ভাবনের ফলে আমাদের এই মশলা ফসলের চাহিদা দিনে দিনে, প্রধান মশলা ফসলের চাহিদা অনুযায়ী আমাদের উৎপাদন বৃদ্ধি হচ্ছে, এবং আমাদের যে উদ্ভাবিত জাতগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় আমরা এটা সম্প্রসারণের চেষ্টা করছি। দেশে প্রতি বছর 7 লাখ টন মশলার চাহিদার বিপরীতে বর্তমানে 6.5 লাখ হেক্টর জমিতে উৎপাদন হচ্ছে প্রায় 51 লাখ টনের বেশি মশলা। মশলা গবেষণা কেন্দ্রে 46টি দেশি বিদেশি মশলার ফসলের উপর গবেষণা চলছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। মালয়েশিয়ায় উৎপাদন বাড়াতে এবং বিদেশি ধানের উপর নির্ভরতা কমাতে সাহায্য করতে চীনা বিজ্ঞানীদের দ্বারা উদ্ভাবিত উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের জাত দেশটির কৃষকদের কাছে চালু করা হয়েছে। বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যার জন্য ভাত একটি প্রধান খাদ্য।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ধানের ফসল বৃদ্ধির উপর অনেক বেশি নির্ভর করে। দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সানিয়া শহরের নানফান প্রজনন ঘাঁটিতে হাইব্রিড ধানের প্রজননে উল্লেখযোগ্য অগ্রগতি করছেন চীনা বিজ্ঞানীরা। ক্ষুধা নিবারণের সমাধান হিসেবে এশিয়া জুড়ে করা হচ্ছে হাইব্রিড চালের প্রচার। 30,000 কর্মী ছাঁটাই করবে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগন। জার্মান ম্যাগাজিন ম্যানেজার প্রকাশিত এমন খবর অস্বীকার করেছে কোম্পানিটি। ফক্সওয়াগন সূত্রে ইউরো নিউজ জানিয়েছে, অর্থনৈতিক টানাপোড়েনের কারণে ফক্সওয়াগনকে জার্মানিতে ব্যয় কমাতে হবে। এই মুহূর্তে ভবিষ্যৎ বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহের এটাই একমাত্র উপায়। কিভাবে তা বাস্তবায়িত হবে তা নিয়ে আগামী সপ্তাহে কর্মী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে। সাময়িকীটি জানিয়েছিল মধ্যমেয়াদে চাকরিচ্যুতির কথা ভাবছে গাড়ি নির্মাতা কোম্পানিটি। এর আগে 2025 থেকে 2029 সালের মধ্যে মধ্যমেয়াদে 17,000 কোটি পাউন্ড বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছিল, তবে নতুন পরিকল্পনার আওতায় তা 1,000 কোটি পাউন্ড কমানো হয়েছে। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টার সংবাদে বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।